আমাকে প্রশ্ন করো না আবার যে গান হারাম না হালাল, এই কোশ্চেনটা যেন আমাকে করো না। এটার জন্য কোনো মুফতির কাছে যেও, আমাকে ওই কোশ্চেনটা করো না। তুমি বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দারুণ কোশ্চেন। আমি আসলে এই তোমার এই উত্তরগুলো সবগুলোই আমার এই 8টা, এখন পর্যন্ত 8টা উপন্যাস লিখেছি। আমি এই উপন্যাসগুলোর ভিতর দিয়ে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এখনকার মূল লড়াইটাই হচ্ছে সেকুলারিজমের বিরুদ্ধে লড়াই। কারণ তোমাকে অন্য কেউ এত সূক্ষ্মভাবে, ডাইরেক্টলি এত সূক্ষ্মভাবে মিসগাইড অন্য কেউ করছে না। তোমাকে সূক্ষ্মভাবে এবং ডাইরেক্টলি মিসগাইড করছে যেই তন্ত্রটা, যেই মন্ত্রটা, যেই চিন্তাটা, সেটার নামই আসলে সেকুলারিজম। এখন তুমি যেটা বললে যে আমরা কি এখন কি বললে যেন উত্তর, হ্যাঁ, আমরা আসলে অফকোর্স আমরা সেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। তবে এটার সূত্রপাত কিন্তু অনেক আগে থেকে, মানে এই ধারাবাহিকতাটা চলছে এখন কোনো একটা পয়েন্টে এসে তো আসলে এটাকে স্টপ করতে হবে। তো আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগত অভিমত, যে মুসলমানদের যতদিন না রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আসবে, মুসলমানরা যতদিন না তাদের বিশ্বাস দিয়ে তাদের রুলিং সিস্টেম এস্টাবলিশ করবে, ততদিন পর্যন্ত এই লড়াইটা চলতে থাকবে। এবং এই লড়াই তখনও থামবে না, তখনও তাদেরকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে, যেন রাষ্ট্র এখন এই লড়াইটা আমরা ব্যক্তিগতভাবে করছি। একজন লতিফুল ইসলাম শিবলি বা তুমি এতক্ষণ যাদের নাম বললে, তারা এখন ব্যক্তিগত পর্যায়ে করছে। এই লড়াইটা এরপরে রাষ্ট্র করবে। রাষ্ট্র খুব মানে সুচিন্তিতভাবেই তার রাষ্ট্রীয় পলিসি এমনভাবে তৈরি করবে যাতে কোনোভাবে এই বিষ বাষ্পটা রাষ্ট্রের মধ্যে না ঢুকতে পারে, জনগণের মধ্যে না ঢুকতে পারে। তো যার ফলে আমাদের লড়াইটা এখন ব্যক্তিগত আছে। আমরা ব্যক্তিগত লড়াইয়ের ভিতর দিয়ে এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের বিশ্বাসের প্রতিফলন থাকবে, যে রাষ্ট্র হবে আমাদের বিশ্বাসের রাষ্ট্র। সেটাকে আমরা রাষ্ট্র বলি বা খেলাফা বলি বা আমিরাত বলি, হোয়াট এভার, যে কোনো কিছু আমরা নাম দিতে পারি, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে আমাদের বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে। এবং যেই রাষ্ট্রের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যে রাষ্ট্র কায়েম করার কথা, আমাল্লাম ইহাকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার আইন দ্বারা যারা শাসন করে না তারা কাফের। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মানে তুমি যদি মুসলমান হও, তুমি যদি নিজেদেরকে মানে ইসলামের অনুসারী মনে করো, তাহলে তোমাকে এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে আল্লাহর শাসন থাকে। দেখো, এইবার এই যে বিভিন্ন আলোচনায় কেমন বাংলাদেশ চাই, আমাকে এরকম বিভিন্ন আলোচনায় ডাকা হয়েছিল। আমি এই আলোচনাগুলো খুব সুচিন্তিতভাবে আমি এড়িয়ে গেছি, কারণ আমি ওখানে যা বলতে পারবো না আমি আসলে কেমন বাংলাদেশ চাই। আমি এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে আল্লাহ রুল করবে। আমি কিন্তু জামাত ইসলাম করি না, আমি হিজবুত তাহরিরও না। আমি স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি একজন মুসলমান, সাধারণ মুসলমান। আমার একদম স্পষ্ট বিশ্বাসের জায়গা হচ্ছে এটা, কারণ আমার এই কোরআন কোনো দলের কোরআন না, কোনো ব্যক্তি আমাকে কোরআন দেয়নি, আমাকে আল্লাহ তো আমাকে আমার যিনি স্রষ্টা উনি দিয়েছেন, উনি বলছেন স্পষ্ট করে। আমি কি করতে পারি? বোন ঠিক আছে না? ওকে, হ্যাঁ, এবার তুমি হ্যাঁ, তুমি কি জন্য বলছিলে তখন? আমার বাড়ি হচ্ছে প্রথম কক্সবাজার এবং আমি বলতে গেলে বড় হয়েছি কক্সবাজারে। বিশেষ কিছু আমি বলবো ফ্রন্টলাইন উপন্যাস সম্পর্কে। আপনি যেহেতু তো রোহিঙ্গার যে রিয়েলিটিটা, এটা আমি চোখ থেকে দেখেছি এবং রোহিঙ্গার যে ইন্টারনাল প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে, রিসেন্টলি হয়েছে, সেগুলো আমি খুব ভালো করে দেখেছি। এবং আবার দুইটা, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে জানার ইচ্ছা যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, বিভিন্ন কান্ট্রি সেখানে কি করে কাজ করে এবং এদের পিছনে কি তাদের কোনো উদ্দেশ্য আছে, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত হচ্ছে রোহিঙ্গাকে আমরা মুসলিম হিসেবে যেভাবে দেখছি, আমি কক্সবাজারের নাগরিক হিসেবে আমি সেভাবে দেখছি না। প্রথমত ওরা মুসলিম ভাই, কিন্তু দ্বিতীয়ত হচ্ছে ওরা বাংলাদেশের সাথে বর্তমানে যে বিহেভিয়ারটা করছে এবং ওরা আমি জানি যে ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলিংটা মানে ওখানে এখন হয়েছে, মানে এস্টাবলিশড হয়ে গেছে এবং হচ্ছে ওই সীমান্ত দিয়ে যেই ড্রাগগুলো আছে, বাংলাদেশের বিগত ফেসিস্ট আমলের যেসব এমপিরা ছিল এবং মোদি থেকে শুরু করে যারা ছিল, ওরা ওদের মাধ্যমে সেই ওয়েটা চালানটা চালু করতো। আর তৃতীয়ত হচ্ছে কক্সবাজার শহর। আমি 2019 সালে ভোটার হয়েছি এবং সেই ভোটারের হওয়ার ক্ষেত্রে আমার যে পরিমাণ ভোগান্তিটা ফেস করতে হয়েছে, আমি জানি না সারা পৃথিবীতে
একটা বাংলাদেশের জাতীয়তা করার জন্য এত কষ্ট করতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কক্সবাজার শহর, পুরো কক্সবাজার জেলায় যে পরিমাণ অপহরণ, খুন, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে যত খুন এবং হচ্ছে যে নিয়ন্ত্রণ রাখা, একটা ক্যাম্প আরেকটা ক্যাম্প নিয়ন্ত্রণ রাখা দিলে রোহিঙ্গারা যুদ্ধ করে বন্দুকযুদ্ধে মারা যাচ্ছে এবং ওখানে প্রচুর পরিমাণ মাদক চোরাচালান হচ্ছে এবং অস্ত্র চোরাচালান হচ্ছে। তারপরে আরসা থেকে শুরু করে এবং আর্মির বিভিন্ন পেট্রোলাইজিং, এই ব্যাপারগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে কক্সবাজারের যারা বাংলাদেশি নাগরিক আছে ওদেরকে, আমি ওখানে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকবার গিয়েছি, ওখানে ওদেরকে এক প্রকার সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে, কিন্তু খুবই ইজিলি। আমার বাড়ি হচ্ছে চকরিয়া, কক্সবাজারের চকরিয়া, মানে কক্সবাজারে ঢুকতে, কিন্তু চকরিয়াতে তামাক চাষ হয়, তামাক চাষের যেসব শ্রমিক আছে সবগুলো শ্রমিক কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। এখন আমার কথা হচ্ছে এত সিকিউরিটি থাকার পর তারা কিভাবে এখানে বাইরে আসে? তারপরে হচ্ছে এখান থেকে আবার অনেক সময় হয় কি তারা চুরি করে। আমি তোমার এই রিয়েলিটিটা আমরা সবাই জানি, কোশ্চেনটা প্লিজ। হ্যাঁ, কোশ্চেনটা এটা হচ্ছে রিকোয়েস্ট, এবং আমি মনে করি এগুলোর এগেইনস্টে একটা ভয়েস রেজড করা দরকার, এবং সেই ভয়েস রেজডটা যেহেতু আপনি ফ্রন্টলাইন উপন্যাস দিয়ে ওদের হার্ট রিয়েলিটিটা তুলে এনেছেন, এবং এগুলোর এগেইনস্টে ভয়েস রেজটা আমি কিভাবে করবেন, এটা যদি লতিফুল ইসলাম শিল্পীর মাধ্যমে হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য একজন কক্সবাজারের নাগরিক হিসেবে আমি মনে করি অনেক ভালো হবে। এটা আমরা একটু জবাব প্রত্যাশা। ভাই তুমি যা বললা সেটা হচ্ছে একটা, যখন কোথাও ক্যান্সার হয়, ক্যান্সারের অনেক রকমের উপসর্গ থাকে। মনে করো যে একটা উপসর্গ হচ্ছে সর্দি, একটা উপসর্গ জ্বর, এবং 100টা উপসর্গের মধ্যে এরকম 2টা উপসর্গের কথা বললাম। তো এখন তুমি এটা ট্রিটমেন্ট করার জন্য তুমি কি করলা, তোমার ক্যান্সার হয়েছে, তুমি উপসর্গের ট্রিটমেন্ট করলা, মানে হচ্ছে তুমি সর্দির একটা নাপাক খেয়ে নিলা, মানে তুমি উপসর্গের ট্রিটমেন্ট করলা, মানে তুমি একটা নাপা খেয়ে তোমার সর্দি হলো, জ্বর হলো, আচ্ছা তাৎক্ষণিকভাবে এটা তো সারবে, নাও সারতে পারে, আবার কিছুক্ষণ পর হবে, ক্যান্সারটা রেখে দিলা। তো তুমি এতক্ষণ যেটা বললা সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যার উপসর্গগুলোর কথা বললা। তুমি একটা জাতি যারা গত 100-150 বছর ধরে বারবার নির্যাতিত হচ্ছে, বারবার তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, তারা ওখানে শিক্ষা নাই, দীক্ষা নাই, ওদের জমিতে ওরা চাষ করতে পারে না, ওদেরকে স্কুলের গণ্ডি অতিক্রম করে হায়ার ক্লাসে ওদেরকে ভর্তি হতে দেওয়া হয় না, ওদেরকে অশিক্ষিত করে রাখা হয়। এত রকমের নিষ্পেষণের পরও তাদেরকেও তাদের দেশের ওই মাটির ওইটুকু অধিকারও দেওয়া হয় না যাদের জমির উপর থাকার, তাদেরকে বারবার মেরে আরেকটা দেশে তাড়িয়ে দেওয়া হয়। এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে এনে একটা জায়গায় নির্দিষ্ট গণ্ডির মধ্যে বসে রেখে তুমি কি আশা করো তারা কি করবে বছরের পর বছর ওই জায়গায় বসে কি করতে পারে? আমরা তো তাদের তো কোনো মনস্তত্ব, মানে হ্যাঁ ওরা আমাদের মুসলিম ভাই, আমি দেখেছি ওরা আর কিছু না পারুক সবাই নামাজ কালাম পড়ে, সবাই কোরআনে হাফেজ, মানে ইসলাম, ওদের মেয়েরা আমি জানো, আমি এক মহিলা গায়ে কাদা টাদা মেখে বাচ্চা একটা কোলে আরেকটা হাতে, আমি গরমের সময় মানে দরদর করে আমি ঘামতেছি, উনি তার এই চোখটা শুধু এইটুকু খালি মানে খোলা, তাও বোধ কাউকে আমি ব্ল্যাক সানগ্লাস পরে থাকতে দেখেছি, হাতে হাত মোজা, পায়ে কালো মোজা। এরকম একটা মহিলাকে আমি এক মুঠ টাকা, মানে আমার 500 টাকার এরকম একটা বান্ডিল আমার এমন মেলা, আমি তার হাতে দিতে চাই, সে হাত সরায় নিচ্ছে। মানে দুইটা কারণ, প্রথমত হচ্ছে আমি একটা বেগানা পুরুষ, আমার হাত থেকে সে টাকাটা নিচ্ছে না, দ্বিতীয় কথা হচ্ছে তার আত্মমর্যাদা বোধ, কারণ সে এরকম সাহায্য নিয়ে সে অভ্যস্ত না। এরকম একটা ফ্যামিলি আসছে, অনেকে আছে। একটু শুরুর দিকের কথা বলছি, আমি শাহপরি পর্যন্ত গিয়েছি, তুমি নিশ্চয়ই জানো এই এলাকার সম্পর্কে। এখন এরকম একটা জাতিকে যারা বছরের পর নির্যাতিত হচ্ছে তাদের কাছে, এবং আমরা তাদের কোনো সমস্যার সমাধান করছি না, যেই সমস্যাটা আমরা 1 বছরের মধ্যে করতে পারতাম। আমরা যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি রোহিঙ্গা আসার পরপরই যদি বলতো যে তোমরা যদি ওদেরকে ফেরত না দাও আমরা ওদেরকে ট্রেনিং দিব, দিয়ে ওরা ওদের স্বাধীনতা ওরাই করে নিবে, এই কথাটা যদি সাহস করে বলতে পারতো শেখ হাসিনা, তাহলে এটা 1 ঘন্টার নোটিসে এটা সমাধান হয়ে যেত। আমরা এটা করিনি। তুমি সমস্যার সমাধান না করে তুমি সমস্যাটাকে জিয়ায় রাখছো, জিয়ায় রাখা তুমি এখান থেকে কি করছো, বিদেশ থেকে রিলিফ নিছো, ওদেরকে 100 টাকা পাইছো, ওদেরকে 10 টাকা দিছো, তুমি 90 টাকা তুমি মেরে খাচ্ছ। ওখানে তো বিজনেস, হিউজ বিজনেস, এই বিজনেসের টাকা শেখ হাসিনার পর্যন্ত মানে পেয়েছে, ওই লোকাল এনজিও টেনজিও ওরা যেমন পেয়েছে, লোকাল ওই তোমাদের বদি সে যেমন ওদের সুযোগ নিয়েছে, সবাই এটা দিয়ে বিজনেস করেছে। আমরা কেউ, কারণ এটা থাকলেই ভালো, এটা থাকলে ওই জাতিসংঘে যারা পলিসি মেক করে তাদের জন্য যেমন ভালো,
এটা এখানে যারা ক্ষমতা আছে তাদের জন্য ভালো, লোকাল বদির জন্য ভালো, তোমাদের এলাকার জন্য ভালো। ওই যে বললা তুমি তামাক খেতে ওদের জন্য সস্তা শ্রমিক পায়। আমরা সবাই সবার মতো করে ওই ভালোটা কিন্তু, কিন্তু উম্মা ওরা যে আমাদের ভাই, ওদেরকে যে ওদের অধিকার ফিরিয়ে দিতে হবে এটা নিয়ে তো আমরা চেষ্টা করি নাই। এই চেষ্টাটা যদি আমাকে দাও আমি কালকে সমাধান করে দিব। দাও, আমাকে দাও। এই যে আমি বলেছি আমার বই পড়ো, আসমান ফ্রন্টলাইন পড়ো, দেখো ওখানে কি লেখা আছে। তুই তো ফ্রন্টলাইন না পড়ে আমাকে কোশ্চেন করেছো, তুই ফ্রন্টলাইন পড়লে আমাকে এই কোশ্চেন করতে না। আই এম শিওর ফ্রন্টলাইন পড়া থাকলে তুমি কোশ্চেন করতে। তুমি যেটা চাচ্ছ সেটা আছে ফ্রন্টলাইনের মধ্যে লেখা আছে। এনি কোশ্চেন? একজন পুরুষ হিসেবে যখন পরিবারের আর্থিক দায়ভারটা আপনার উপর চলে আসে, কিভাবে এগুলোকে সার্ভাইভ করেছেন? যেহেতু আমরা জানি লেখকদের খুব বেশি আর্থিকভাবে সুযোগ থাকাটা প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটু কনটেক্সট করতে চাই, যেহেতু একটু আগে আপু একটা ধারণা করেছেন নজরুল, ফজরুল, পরবর্তীতে আরিফ আজাদ। আমি ডিজাইনিং করি, আমার কাছে মনে হয়েছে নন পলিটিক্যাল হিসেবে আরিফ আজাদের এই লেখনী ধারাটা একটা ডিবেট চয়েস। সেখানে লতিফ ইসলাম শিকদার যখন নিজেই এই যে ওয়ার্ডিংটা করে লেখা হবে যে আলটিমেট গোল হচ্ছে একটা রাষ্ট্র, সেটা হবে আইডিয়াল স্টেট, তার মানে পুরোপুরি পলিটিক্যাল শিকদার। এই যে আই এম পলিটিক্যাল, আমি সবসময় বলি আই এম পলিটিক্যাল। এরকম হয়েছে, এরকম সমগোত্রীয় পলিটিক্যাল আরেকটি জনরা সরি একটা লেখা একটা সাইনিং সিরিজ। আমি জানতে চাচ্ছি একজন পলিটিক্যাল নোবেলিস্ট হিসেবে এরকম আরেকটা পলিটিক্যাল নোবেল সাইনিং সিরিজের ইভলিউশন আপনার কাছে কেমন? এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। আর ফার্স্ট কোশ্চেনটা খুবই প্র্যাকটিক্যাল। ওকে, ফার্স্ট কোশ্চেনটা কি জন্য আমার অর্থনৈতিক? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে 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 ওকে। আমি আলহামদুলিল্লাহ আমি খুব সৌভাগ্যবান যে আমাকে আসলে কখনোই মানে অর্থনৈতিক স্ট্রাগল করতে হয় নাই। অর্থনৈতিক স্ট্রাগল করতে হয় নাই, যেটুকু করেছি ওইটুকু আমার কাছে স্ট্রাগল মনে হয়নি। কীরকম? মনে করো যেমন আমি কিছুদিন মানে আমি বিদেশে ছিলাম, তো লন্ডনে ছিলাম। তো ওই সময় আমি আমি ওখানে আসলে হাইলি স্কিল মাইগ্রেশনে গিয়েছিলাম আর কি। মানে আমি ওখানে কিছুদিন থাকলে হয়তো ব্রিটিশ সিটিজেনশিপ আমার হতো, এরকম একটা মানে ইয়াতে ইমিগ্রেশন সিস্টেমে আমি ওখানে গিয়েছিলাম। তো ওখানে যে আমার কাছে আস্তে আস্তে আমি চাকরি হচ্ছিল না আমার, আমি আস্তে আস্তে আমার টাকা যেই নগদ টাকা নিয়ে গেছি সব শেষ হয়ে যাচ্ছে। আমার থাকা খাওয়ার একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। তারপরে দেশেও টাকা পাঠাতে হবে, আমার ফ্যামিলি তখন দেশে। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি গেছি এবং আমি অনেক অড জব করেছি তখন। যে অড জবগুলো হয়তো দেশে থাকলে হয়তো করতাম না, তো ওরকম সব অড জব আমি ওখানে করেছি। তো আলহামদুলিল্লাহ আমাকে খুব বেশি দিন এটা করতে হয়নি এবং আমি একটা হালাল রুজির অন্বেষণে ছিলাম। এবং ওই সময় আমার জীবনে কিছু কঠিন পরীক্ষাও এসেছিল যে আমি চাইলেই একটু মানে হারাম হয়তো ইনকাম করার আমার ওয়ে ছিল। তো আমি ধৈর্য ধরেছিলাম এবং আমি দেখেছি আল্লাহর সাহায্য কিভাবে আসে। তো তারপর আমার মনে হয় মানুষের জীবনে এই অর্থনৈতিক স্ট্রাগলটা এত কমন, এটা নিয়ে আসলে গল্পেরও কিছু নাই। মানে অনেকে এটাকে গ্লোরিফাই করতে চায়, আমি অভাবে ছিলাম আজ আমি $1 মিলিয়ন মালিক। এটাতে যে কেউ চেষ্টা করলেই আল্লাহ তাকে দিবেন। মানে এটা খুব মানে আমি এই গল্পে কোনো নতুনত্ব পাই না। মানুষের জীবনের এই অর্থনৈতিক স্ট্রাগল করে আমি বড় হয়েছি, দেখবো অনেকেই গল্পটা করে এবং মহিমান্বিত করতে চায় নিজেকে। এটা এই গল্পে কোনো নতুনত্ব নাই এবং এটা এই গল্পের কোনো মহিমা নাই। এটা খুব সহজ সরল একটা আল্লাহ তাআলা নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর করে তৈরি করেছি। ওই শ্রম দিবে, আল্লাহ তার ব্যবস্থা করে দেবে, বসে থাকলে তো হবে না। এটা আমি জীবনে পরতে পরতে দেখেছি এটা। আর তোমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি জানো? ও ওটা আসলে এন্টারটেইনমেন্ট। আমি বলবো সাইমন এটা সাইমন এটা তৈরি হয়েছে আসলে মাসুদ রানাকে কাউন্টার দেওয়ার জন্য। তোমরা যারা মাসুদ রানা পড়েছো, মাসুদ রানা তো সেকুলার। মাসুদ রানার পুরা শত শত পড়েছি আমি, মাসুদ রানা পড়েছি, সেখানে কোথাও মাসুদ রানাকে মানে জিহাদের পারপাসে দেখিনি। হ্যাঁ, ও ইসরায়েলের বিরুদ্ধে এসপিওনাজ করেছে, কিন্তু সেটা সেকুলার অ্যাঙ্গেল থেকে করেছে। আমাদের এখানে অনেক সেকুলাররা আছে, অনেক নাস্তিক আছে, ইসরায়েলকে অপছন্দ করে, ঘৃণা করে, কিন্তু তার ওই ঘৃণার সাথে আমার ঘৃণার পার্থক্য আছে। তো এখন
মাসুদ রানা সিরিজকে কাউন্টার দেওয়ার জন্য একটা সাইমন সিরিজ তৈরি হয়েছে। আমি এটাকে আসলে এইভাবেই দেখি, জাস্ট ইট ওয়াজ এ এন্টারটেইনমেন্ট। বাট আমি যে উপন্যাসটা লিখছি বা আমাকে যদি তুমি এগুলো থ্রিলার হিসেবেও ধরো, আমার এটাকে যদি থ্রিলারেও ফেলো, যদিও আমি এটা এইভাবে ফেলতে চাই না, কারণ আমার প্রতিটা উপন্যাসে থ্রিল থাকে, পাশাপাশি গল্প থাকে, অন্য কিছুও থাকে, মোরালিটি থাকে। তো সেই ক্ষেত্রে আমার একটা আমি আমি পলিটিক্যাল, মানে আমার লেখার মধ্যে তোমার রাষ্ট্র, জীবন, জগৎ, বদলে দেওয়া, চেঞ্জ, যুদ্ধ, মানে এগুলো থাকে, কারণ এটাই রিয়েলিটি। এনিওয়ান, একজন মানুষ 10-এর উপরে প্রায় ক্যারেক্টার, কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, অভিনেতা, ফ্যাশন আইকন, এর পাশাপাশি হচ্ছে একজন সঙ্গে ভালো বাবা এবং একজন স্বামী তো অবশ্যই। তো বিচিত্র এই চরিত্রগুলোর পাশাপাশি যদি আমরা দেখি বিচিত্র মানুষের জীবন লক্ষ্য করি, তাহলে আপনার জীবনে দেখতে পাই যে আপনি হচ্ছে প্রথম পর্যায়ে গান লিখছেন, কবিতা লিখছেন, যে গানগুলো ওই যে বলবো আপনার সেগুলো আমরা জানতে। এরপরে হচ্ছে আপনি ফ্যাশন আইকন করছেন, নাটক লিখছেন, আপনার নাটক হচ্ছে টেলিভিশনেও মানে সারা পপুলার হয়েছিল। এত কিছু, মানে এটা দ্বারা তো বোঝা যাচ্ছে যে আপনি ওই যে বললেন না যে গান বাজনা বা এই ধরনের একটা হচ্ছে চরিত্রের মধ্যে থাকলে আর কি মানুষ নষ্ট হয়ে যায় আর কি, যে মাদকাসক্ত বললেন এগুলো। তো এইখান থেকে আপনি যে ফিরে আসেন, আমাকে প্রশ্ন করো না আবার যে গান হারাম না হালাল, এই কোশ্চেন যেন আমাকে করো না। এটার জন্য কোনো মুফতির কাছে যেও, আমাকে ওই কোশ্চেনটা করো না। এইখান থেকে এই চরিত্রগুলো থেকে আপনি বের হয়ে আসার পরে এমন এক ধাঁচের লেখা শুরু করলেন। যদি আপনি বলছেন যে আজকে ইসলামিক উপন্যাস আমি দেখেন না, তার পরবর্তীতে আমরা দেখি যেগুলো কিন্তু এমন এক ধরনের উপন্যাস যেটাকে আমরা ইসলামিক বলতে মানে না বলবা না, কারণ হচ্ছে যে আসলে সত্যের কথা তো আর এইখান থেকে দেখতে চাই যে হচ্ছে যে ওই যে আপনার ভাই, আমি যদি হিন্দু হইতাম তা আমি আমার এই হিন্দুত্বর কথা লিখতাম ওখানে। আল্লাহ মাফ করছে যে আমি একজন গাইডেড, আল্লাহ আমাকে গাইড করছেন। তো আপনারা যে ইমাম উপন্যাসটা লিখছেন আর কি, তো এই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় হচ্ছে যে ওই যে একজনের ট্রান্সফরমেশন ঘটে, ওই যে দেখা যায় যে হচ্ছে পানির মধ্যে ডুব দিয়ে একজনের আলাদা চেতনা কাজ করে আর কি, সেখান থেকে ট্রান্সফর্ম। তুই পড়েছো ইমাম? তো আপনারও ইমাম পড়েছো? আমি ওটার মানে ব্যাকগ্রাউন্ড ওকে। তো ওইখান থেকে যে ট্রান্সফর্মটা হয়েছে, ট্রান্সফর্মের মাধ্যমে কিন্তু সে হচ্ছে নতুনভাবে নিজে খুঁজে পায় এবং সর্বশেষ পর্যায়ে দেখি এগুলো কিন্তু। তো আপনার জীবনে ট্রান্সফর্ম অবশ্যই আসছে। তো প্রশ্নটা হচ্ছে যে এই ট্রান্সফর্মটা হচ্ছে গল্পতে যেরকম গল্প দেখে, তো একজন কবি যেটা লিখে বা প্রকাশ করে সেটা কিন্তু আপাত দৃষ্টিতে সত্য বা বাস্তবিক মনে হইলেও কবির কাছে কিন্তু সেটা সত্য না হতে পারে, কারণ কবির সৃষ্টি হচ্ছে যে মানুষের চিন্তাভাবনার আলাদা উপরে গিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করে। তো আপনার জীবনে যে ইমামের ওইটা উপন্যাসটা যেটা দিচ্ছেন, ওইটাতে যে হচ্ছে মানুষের ট্রান্সফর্ম হচ্ছে, ওটা কি আপনার জীবনে বাস্তব ঘটনা নাকি আপনার ট্রান্সফর্ম অন্য দ্বারা হয়েছে? ওকে, দেখো, আমি যদি ট্রান্সফরমেশনের কথা বলো, আমি একসময় ছিলাম এন্টারটেইনার, এখন হচ্ছি আমি কি বলবো, চেঞ্জ মেকার একটু খুব বেশি ইয়া হয়ে যায়। মানে আমি এখন নিজেও গাইড হতে চাই, আমি আসলে গাইড করতেও চাই। মানে তুমি যদি আমাকে একজন গাইড বলো, আমি সেটা বলতে পারি। এখন তোমাদেরকে আমি একটা এতক্ষণ আমি তো পার্থক্যের কথাই বললাম যে তোমরা লাস্ট 50 বছরের বাংলা সাহিত্য পড়ছো, ওখানে সেকুলারিজম আছে, তোমাদেরকে সেকুলার বানানোর চেষ্টা করা হয়েছে। সেখান থেকে আমি তোমাদেরকে আমার গল্পের ভিতর দিয়ে আমি কি দেখানোর চেষ্টা করছি, আমি দেখানোর চেষ্টা করছি যে না, তোমার বিশ্বাসের সাথে সেকুলারিজমের কনফ্লিক্ট আছে, তুমি সেকুলার হতে পারো না। তুমি এন্টারটেইন হবা, কিন্তু তোমার এন্টারটেইনমেন্টও আলাদা হবে। উপন্যাস পড়ে তুমি মজা নিবা, কিন্তু তোমার মজার ভিতরে তুমি একটা গাইডলাইনও পাবা। সো তুমি যদি আমাকে বলো, হ্যাঁ, তো আমি ওই কাজটা করেছি যেটা অন্যরা করেনি, এবং এই গাইডলাইনটা হচ্ছে একটা মানে সার্বজনীন এবং সর্বাত্মক, ইনক্লুসিভ, যেটাকে বলতে পারি আমি। কারণ হচ্ছে যে এখান দিয়ে তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই একটা গাইডলাইন পাবা। এই গাইডলাইনকে আমি দিয়েছি না, আমি গাইড পেয়েছি কোরআন থেকে, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে গাইডলাইনটা পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে যখন গাইডেন্সের প্রশ্নে আসবে, তখন আমার সোর্স অফ গাইডেন্স আমি ওখান থেকেই নিব। আমি ওখান থেকে সোর্স থেকে আমি এই গাইডেন্সগুলো নিয়েছি। আমি আমার উপন্যাসে গল্প আমার চরিত্রগুলো এরকম করে চিন্তা করে, এইসবের মুখোমুখি হয়, কনফ্লিক্টের মুখোমুখি হয়, এদের সাথে তর্ক করে এবং উত্তরণ থাকে। তুমি দেখবে আমি প্রবলেম যেমন দেখাই, আমি ওখান থেকে বের হয়ে আসার পথটাও দেখাই। আচ্ছা, আমার জীবনে যে সং হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার ছিল, এখান থেকে আপনি পর্যায়ে শেষের দিকে এসে বললেন যে সং হচ্ছে দ্য কজ অফ ডেথ, এই কথাটা বলছেন। না, এটা অ্যাবসলিউট না। মানে কখনো কখনো তোমার গান তোমাকে এন্টারটেইন করছে। আবার আমার নিজের চোখে দেখেছি যে গান বাজনা তাকে ড্রাগ অ্যাডিকশনে নিয়ে গেছে এবং সেই ড্রাগ থেকে সে মারা গেছে। কিছু জনরা আছে, স্পেশালি যদি তোমরা দেখো রক মিউজিকের কথা বলো, যারা সারা দুনিয়া যারা রক মিউজিশিয়ান, হ্যাঁ,
তাদের জীবনীগুলো দেখবা যে তারা জিমি হ্যান্ড্রিক্স কিংবা জিম মরিসন কিংবা ডিপ পার্পল কিংবা আরও যে সমস্ত ব্যান্ডরা আছে এগুলোর সাথে এই যে আমি বললাম সেক্স ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল এক উচ্ছল এক নিয়ন্ত্রণহীন জীবনের দিকে ডাকে এবং খুব আকর্ষণীয় একটা জীবন। হ্যাঁ রুমি ওই এখন আমার বাস্তব জীবন হতে হবে কেন, কথা হচ্ছে আমি তো এগুলো দেখে এসেছি, আমার সামনে এরকম অনেক, আমি থাকতেও পারি লেখক সেখানে থাক, যেমন আমি বলি যে আসমান উপন্যাসের পাকিস্তানে যাওয়ার অংশটুকু যদি বলো তাহলে আমি বলবো এটা এটা অনেকটা আমার মানে অটোবায়োগ্রাফি, আমার অটোবায়োগ্রাফি কাইন্ড অফ। এবং আমার সাথে ওই সময় অনেক ফেমাস রক স্টারের খুব ভালো বন্ধুত্ব ছিল এবং আমরা এইভাবেই ঢাকা শহরে ঘুরতাম, আমরা এইভাবেই চিন্তা করতাম, এইভাবেই তারা মিউজিক্যালি নিজেদেরকে ডেভেলপ করার চিন্তা করতো। কিন্তু তারপর থেকে আবার আমার স্বপ্নের আমি, এরপরের যে আমি, এই আমিটা হচ্ছে আমি নিজেকে ভাবতাম যে মধ্য এশিয়ান রাজনীতি, ভূ রাজনীতি, হিস্ট্রি, ওই কাবুলের রাস্তা দিয়ে যাওয়ার পথে কাবাবের গন্ধ, সিল্ক রোড, এই মানে এই সব কিছু আমাকে আসলে খুব ফ্যাসিনেটিং, মানে এই হিস্ট্রি, এই পলিটিক্স, মধ্য এশিয়ান, ভেরি ফ্যাসিনেটিং টু মি ইট ওয়াজ। তো ওগুলো আমার গল্পে উঠে এসেছে, তো সেই অর্থে বলতে পারো যে হ্যাঁ মানে গল্পে তো লেখক থাকবেই কোনো না কোনোভাবে। না, আমাকে আসলে মানে আল্লাহ তাআলা আমাকে গাইড করেছেন, আমি যেটুকু বুঝি আসলে আমার এরকম একদম বলার মতো কোনো ওস্তাদ নাই যে আমি যার নাম এক বাক্যে বলে ফেলতে পারি, এমন কোনো টিচার আমি পাইনি, এমন কোনো বই নাই যে আমি তোমরা বলতো আপনি ওই বইটা পড়েছেন কি, না এটা হয় না। আলহামদুলিল্লাহ আমি এই আন্ডারস্ট্যান্ডিং যা এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম এটা আল্লাহ তাআলা আমার ভিতরে এই বোধোদয় দিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার মনে হয় আমাদের আর কার কোশ্চেন আছে? হ্যাঁ, নামাজের সময় চলে যাচ্ছে। এবং 2010 সালের দিকে কিছু মসজিদ বন্ধ করা হয়, আর তাছাড়া কিছু ইসলামিক সংগঠন আছে সেখানে সেটা বন্ধ করা হয়। এছাড়া আমরা জানি যে চীনে উইঘুরে মুসলিম নির্যাতন হয়, এদিকে রোহিঙ্গাদের উপর নির্যাতন করা হয়েছে, ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে। তো এই প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু সেকুলার রাষ্ট্র তাদেরকে দাবি করে, কিন্তু একসাথে তারা দাবি করে সেকুলারিজমের মূলই হচ্ছে ব্যক্তিগতভাবে যার যার ধর্ম শেষই পালন করবে, তাদের উপর কোনো অ্যাটাক করা হবে না। কিন্তু আমরা দেখতেছি যে প্রত্যেকটা জায়গায় মুসলিম নির্যাতন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেকুলারিজমের একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামকে কোণঠাসা করে দেওয়া। বিশেষ করে আমরা দেখি না যে ইহুদিদের উপর নির্যাতন হচ্ছে, কিংবা খ্রিস্টানদের উপর নির্যাতন হচ্ছে, অথবা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আমরা দেখি যে বেশিরভাগ নির্যাতনটা মুসলিমদের উপরে হচ্ছে। তাহলে কি সেকুলারিজমের উদ্দেশ্য কি আসলে ইসলামকেই কোণঠাসা করে দেওয়া? ওকে, থ্যাংক ইউ। আমি তোমার কোশ্চেন বুঝতে পেরেছি। দেখো, আমি শুরুতে একটা কথা বলেছিলাম না, আর তুমি কিন্তু মানে ভুল জায়গায় নক করেছো। সেটা হচ্ছে যে সেকুলারিজমটা কি? সেকুলারিজম হচ্ছে পুঁজিবাদের ধর্মের নাম হচ্ছে সেকুলারিজম। এই যে রাষ্ট্রগুলোর কথা বলে এটা পুঁজিবাদী রাষ্ট্র, এটা তো সেকুলার রাষ্ট্র না, এটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। এই পৃথিবীতে পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে কে? পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে কে? ইসলাম। তো ও তো ইসলাম ওর পুঁজিবাদের দুশ্মনের নাম হচ্ছে ইসলাম। তো ইসলামকে ইয়ে করবে, তো খ্রিস্টানিটি বা অন্য কোনো ধর্মকেও ইয়ে করবে, ও তো দুশ্মনকে ফেস করবে, ও দুশ্মনকে দমায় রাখার চেষ্টা করবে। পুঁজিবাদ কিসের উপর? সুদের উপর টিকে আছে। পুঁজিবাদ হচ্ছে একচেটিয়া কারবারের উপর টিকে আছে, এবং ওর কথা হচ্ছে যে ও প্রফিটের উপর টিকে আছে, এবং এই প্রফিটের জন্য যুদ্ধ লাগায় দাও, মানে অমুক দেশ দখল করো, রক্ত বেচো, মানে ড্রাগ বেচো, মানে যতভাবে প্রফিট করা যায়। পুঁজিবাদের যে ফ্রিডম অফ ওনারশিপ, পুঁজিবাদের যে চারটা মূল নীতি, পার্সোনাল ফ্রিডম, ফ্রিডম অফ ওনারশিপ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ বিলিভ, এই চারটা ফ্রিডমের একটা ফ্রিডমের নাম হচ্ছে ফ্রিডম অফ ওনারশিপ। পুঁজিবাদ তোমাকে ওনারশিপ এবং বিজনেস করার জন্য, প্রফিট করার জন্য ঢালাও স্বাধীনতা দিয়ে রাখছে, এবং এই স্বাধীন মানে পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে ইসলাম। ইসলামের প্রথম কথা, সুদ খাওয়া যাবে না। সুদ বন্ধ হলে সারা পৃথিবীতে ব্যাংক সিস্টেম তো কলাপস। তাহলে ওইসব রাষ্ট্রের শত্রুকে ইসলাম। তো ও কার উপর পানিশমেন্ট চালাবে? ইসলামের উপর। সিম্পল। তাড়াতাড়ি।
So right. সত্যি বলতে আজকে আমার মানে প্রথম পাঠচক্রে আসা এবং আমি জানতাম মনে হচ্ছে আপনি আসবেন, কিন্তু এখানে আসার পর মানে আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে যে আমার আপনার সাথে আমার 90% হচ্ছে চিন্তা ভাবনা মিলে যাচ্ছে এবং আমার স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে একজন মানে দায়ী হওয়া, লেখিকা লেখিকা হওয়া। হ্যাঁ, একজন লেখিকা যদি সে বিলিভ, লেখিকা হতে চাই, তো সে ব্যাপারে একটু গাইডলাইন চাচ্ছিলাম। এতক্ষণ যা বললাম সবই তো গাইডলাইন। এতক্ষণ যা কিছু বলেছি এ তো তোমরা তো এখানে যারা আসছো তারা তো সবাই লেখক ফোরাম, তোমরা তো সবাই এখানে লেখক হতে চাও এবং এই জন্য আমাকে ডেকে এনেছো আমার এক্সপিরিয়েন্সগুলো শোনার জন্য। সুতরাং আলাদা করে আর বলার কিছু নাই, যা কিছু একদম প্রথম শব্দ থেকে এখন শেষ শব্দ পর্যন্ত পুরোটাই তোমাদের জন্য গাইডলাইন। আর আমার উপন্যাসগুলো পড়ো, আমার উপন্যাস এখন তো আমাকে আমার কথা শুনে আমাকে বুঝতে পেরেছো, এখন আমার বইগুলো পড়লে তোমাকে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সহজ ভাষায় লিখি এবং অনেক জটিল বিষয়কে খুব সহজভাবে উপস্থাপন করি, এই জন্য আমার বইগুলো খুব তাড়াতাড়ি পাঠকপ্রিয়তা পেয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে তাহমিনা আপু বাইকে একটু ঘুরতে পেরেছে। আচ্ছা আচ্ছা, কি বই এটা? বাসায় যে? আচ্ছা, থ্যাংক ইউ।